আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধ করে রেখেছে। আজিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, ম্যাডামের আজ এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যে? অনিমা আর কি বলবে, আজিয়ানের এই সামান্য ছোঁয়াতেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ভীষণ ভাবে কাঁপছে ও। আজিয়ান অনিমার কাঁপুনি ফিল করে ওর হাতটা আরেকটু শক্ত করে ধরলো, কিন্তু তাতে অনিমার কাঁপুনিটা খুব একটা কমলো না। আজিয়ান বুঝতে পারলো অনিমা একটু অস্বস্তি বোধ করছে, তাই আজিয়ান ওকে ছেড়ে দিয়ে বলল, এত সকালে উঠে পড়েছে? এমনি। বলে অনিমা নিজের কপালের চুলগুলো সরাতে নিলেই আজিয়ান অনিমার হাত ধরে আটকে নিল। তারপর ওই হাত ধরে কাছে টেনে নিল। অনিমা চমকে তাকালো আজিয়ানের দিকে। আজিয়ান এক হাতে অনিমার কোমর ধরে রেখে অপর হাতে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আমি যতক্ষণ তোমার কাছে থাকবো এই কাজটা আমার। অনিমা চোখ নামিয়ে নিল। আজিয়ান অনিমার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে বলল, জানো তোমার এই লজ্জা মাখা চোখ নামিয়ে দেওয়া মুখটা কতটা পছন্দের আমার। অনিমা নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে নিলেই আজিয়ান ওর হাত ধরে ফেলল। অনিমা এতটাই লজ্জা পেয়ে আছে যে পেছন দিকে তাকিয়ে অব্দি দেখছে না। আজিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ যেহেতু দুজনের ঘুমটা এত সকালে ভেঙে গেছে, তো দুজনে একটু সময় তো কাটাতেই পারি নিজেদের মতো করে, তাই না? অনিমা কিছু বলল না। আজিয়ান ওকে ঘুরিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে। অনিমা চুপ করে চোখ বন্ধ করে আজিয়ানের বুকে মাথা দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। মন দিয়ে ফিল করার চেষ্টা করছে আদ্রিয়ানের হার্টবিট। আজিয়ান বলল, আজ একটা জায়গায় নিয়ে যাও তোমাকে। অনিমা আবার আজিয়ানের দিকে তাকিয়ে বলল, কোথায়? আজিয়ান অনিমার চুলগুলো ঠিক করতে করতে বলল, অনেকদিন ধরে ঘরে বন্দি অবস্থায় বোর লাগছে নিশ্চয়ই, তাই বাইরে থেকে একটু ঘুরিয়ে আনবো। অনিমা নিচু কণ্ঠে বলল। কিন্তু রিক। আজিয়ান হেসে অনিমার দুই বাহু ধরে রেখে বলল, ভয় পেও নয়, আমি আছি তো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেবে। অনিমা মাথা নাড়ালো। আজিয়ান মুচকি হেসে অনিমাকে নিয়ে ব্যালকনির ফ্লোরে বসলো। অনিমা আজিয়ানের কাছে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। দুজনেই নীরবে উপভোগ করছে এই মিষ্টি সকাল। রিক ওদের ফার্ম হাউসে বসে কফি মগে চুমুক দিচ্ছে আর ফোনের একটার পর একটা ছবি বারবার করে দেখছে। একটা ছবিতে চোখ আটকে গেল রিকের। ছবিটাতে অনিমার গালে হাত দিয়ে হাসছে আর গালের টোল আর তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রিক ছবিটা কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা হাসলো। অনিমাকে তো ও নিজের কাছে নিয়ে আসবেই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। কিন্তু আজিয়ানের যে রূপ ইতিমধ্যেও দেখেছে, তাতে কাজটা সহজ হবে না। এটাও বেশ ভালো করে বুঝতে পারছে সে। কবি শেখ এসে ওর পাশের চেয়ারে বসে বললে, কিছু জানতে পেরেছো বাবাই? রিক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, হুম, বাট এটুকু আমি শিওর যে আদ্রিয়ান কোনো সাধারণ রকস্টার নয়, হতেই পারে না। ওর শুটিং স্কেল কতটা পারফেক্ট তুমি ভাবতে পারবে না মামা। কবি শেখ ভ্রুকুচকে রিকের দিকে তাকিয়ে বললেন, তাহলে খোঁজ লাগাও। রিক বিরক্তিকর একটা শ্বাস ফেলে বলল, লাগিয়েছি মামা, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। ওর অন্য কোনো পরিচয়ের কোনো চিহ্ন পাচ্ছি না কোথাও। দুহাত একত্রে করে থুতনির নিচে রেখে চিন্তিত কণ্ঠে বললেন, খুব পাকা লেভেলের খেলোয়াড় এই আদ্রিয়ান। ওকে প্রথমে যতটা সহজ সরল ভেবেছিলাম সেরকমও নয়। খুব সাবধানে পা ফেলতে হবে। রিক সামনে টি টেবিলে একটা লাথি মেরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি অত কিছু জানতে চাই না। আমি ব্যাস এটুকুই জানি যে আমাকে ওকে চাই, যে ভাবে হোক, যা কিছু করে হোক। আই জাস্ট ওয়ান্ট হার। কবি শেখ রিকের হাত ধরে বসিয়ে বলল, খামন বাবাই, শান্ত হও। মাথা গরম করে কিছু হবে না। যা করে ঠান্ডা মাথায় করতে হবে। রিক বিরক্ত হয়ে ওর মামার দিকে তাকিয়ে বলল, কিন্তু করবোটা কি? কবি শেখ বাঁকা হেসে বললেন, সঠিক সময়ের অপেক্ষা। রিক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ওনার দিকে। উনি রিকের কাঁধে হাত রেখে বললেন, আপাতত চুপ থাকো। সঠিক সময় আর সুযোগ বুঝে আসলে কাজটা করতে হবে। রিক কিছু না বলে চুপ করে রইল।
ও বুঝতে পেরেছে ওর মামা কি বলতে চাইছে। ফার্ম হাউস থেকে ফিরে রুমে গিয়ে চেঞ্জ করে রিক ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যেতে নেবে, তখনই মিসেস লিমা ওকে থামিয়ে দিয়ে বললেন, রিক, স্নিগ্ধাকে হসপিটাল ড্রপ করে দিয়ে আয়। রিক থেমে গিয়ে বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কেন? বাড়িতে গাড়ি আর ড্রাইভারের কি অভাব পড়েছে নাকি? স্নিগ্ধা একটু ঢং করে মিসেস লিমাকে বললেন, বাদ দাও মামুনি, আমি একাই যেতে পারবো, আমার অসুবিধা হবে না। তাছাড়া তোমার ছেলেও তো নিয়ে যাবেন আমাকে। মিসেস লিমা রাগী গলায় বললেন, চুপ কর তো, ও বললেই হলো নাকি? রিক, ওকে দিয়ে এসো, যাও। আজকে মেয়েটা প্রথমেই রোড দিয়ে যাবে, তুমি যখন ওদিক দিয়েই যাবে তো ড্রপ করে দাও না। রিক স্নিগ্ধার দিকে একবার তাকিয়ে তারপর রেগে বলল, আমারও তো ফালতু সময় নেই, আমি পারবো না। বলেই রিক চলে গেল। স্নিগ্ধা বেশ কষ্ট পেল। কি এমন হতো ড্রপ করে দিলে? অনেক কষ্টে নিজের চোখের পানিগুলো আটকে রেখে বেরিয়ে গেল। মিসেস লিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর করবেন, ছেলে তো আর তার হাতে নেই। বাইরে বেরিয়ে স্নিগ্ধা দেখলো যে রিক গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা পাশ কাটিয়ে যেতে নিলেই রিক বলল, ওই ড্রামা কুইন, গাড়িতে ওঠ। স্নিগ্ধা রেগে গিয়ে বলল, আমি এমনিতেই যেতে পারবো, ধন্যবাদ আপনার করুণার জন্য। রিক হাত ভাঁজ করে বলল, মমকে বলে এত ড্রামা তো আমার সাথে যাবি বলি করলি, এখন আবার নতুন ড্রামা করছিস কেন? স্নিগ্ধা ঘুরে রিকের সামনে গিয়ে হাত জোর করে বলল, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনেও বলবো না। বলেই স্নিগ্ধা চলে যেতে নিলেই রিক ওর হাত ধরে বলল, তুই নিজে উঠবি নাকি আমি টেনে তুলবো? স্নিগ্ধা জানে যে এখন ও নিজে থেকে না উঠলে সত্যি রিক টেনে তুলবে ওকে। তাই চুপচাপ ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়লো। রিকও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। দুজনেই অনেকক্ষণ চুপ ছিল। নীরবতা ভেঙে স্নিগ্ধা বলল, রিকদা, রিকদা, তোমারও তো ডাক্তারি লাইসেন্স আছে, অথচ তুমি জয়েন কেন করো না? রিক রাগি চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, নিজের চলকায় তেল দে, আমাকে নিয়ে ভাবতে হবে না। স্নিগ্ধা একটা ভেঙচি কেটে সামনের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, সাইকো একটা। রিক ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলল, কিছু বললি? স্নিগ্ধা দাঁত কেলিয়ে একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে বলল, বলছিলাম যে তুমি খুব বুদ্ধিমান একজন মানুষ, নইলে কেউ ডাক্তারি পড়া কমপ্লিট করে লাইসেন্স থাকা সত্ত্বেও বেকার ঘুরে বেড়ায়। রিক চোখ কটমট করে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আর একটা কথা বললে সব ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। স্নিগ্ধা হু হু বলে মুখ ঘুরিয়ে বসে রইল। আর রিকও ড্রাইভিং এ মনোযোগ দিল। আর কোনো কথা কেউ বলেনি। এভাবেই আরো কয়েকটা দিন চলে গেল। রিক আর অনিমাকে খোঁজেনি, শুধু অপেক্ষা করেছে একটা সঠিক সময়ের। ঠিক ওর মামা যেভাবে বলেছে, একদিনে অনেক কিছুই বদলে গেছে। তীব্র আর স্নেহার সম্পর্কটা আগের মতো হয়ে গেছে। অরু আর আশিস ও টম এন্ড জেরি থেকে মোটু পাতলা জেরি হয়ে গেছে। আর স্নিগ্ধা রিককে সারাক্ষণ নানাভাবে জ্বালিয়ে মারে। আর রিক যথাসম্ভব ওকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু সবসময় আর পারে না। ছোটবেলায় বেস্ট ফ্রেন্ডের প্রতি ওর মনে যে টান আছে সেটা চাইলেও অস্বীকার করতে পারে না ও। আর অনিমা এখন আজিয়ানকে স্বাভাবিকভাবেই নিতে শুরু করেছে। এখন আর আজিয়ানকে এড়িয়ে চলার চেষ্টা করে না। আর অনিমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার সৌভাগ্য আজও আজিয়ানের হয়নি। আকাশটা বেশ পরিষ্কার এখন, যার কারণে পূর্ণিমার রূপের থালার মতো গোল চাঁদটা আকাশে স্পষ্ট দৃশ্যমান। আজিয়ানের বাড়ির ছাদের দোলনাতে আজিয়ানের কাঁধে মাথা রেখে ওর দুই বাহু জড়িয়ে বসে আছে অনিমা। দোলনাটা হালকা দুলছে। অনিমা অনেকক্ষণ ধরে খেয়াল করছে যে আজিয়ান বেশ চুপচাপ হয়ে বসে আছে। অনিমা চোখ খুলে কাঁধ থেকে মাথাটা তুলে আজিয়ানের দিকে তাকিয়ে বলল, কি হলো আজ এত চুপচাপ যে? আজিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিছু না, এমনি। অনিমা আজিয়ানের মুখের দিকে ভালোভাবে তাকিয়ে বলল, কিছু তো একটা হয়েছে, বলো না কি হয়েছে। আজিয়ান আকাশের দিকে তাকিয়ে বলল, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আজিয়ানের কথা শুনে অনিমা কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর একটা শ্বাস ফেলে আজিয়ানের দিকে তাকিয়ে বলল। একটা কথা বলবো? আজিয়ান অনিমার দিকে তাকিয়ে চোখ দিয়ে বলার সম্মতি দিল। অনিমা সম্মতি পেয়ে মুখে হাসি এনে বলল। আপনি তো আপনার বাবা মায়ের একমাত্র সন্তান। জানি আঙ্কেল একটা ভুল করে ফেলেছে, কিন্তু তার শাস্তি তো এত বড় হতে পারে না, তাই না? আমি শিওর আন্টির সাথে আঙ্কেলও আপনাকে খুব মিস করছে, তাই আপনার উচিত ওনাদের কাছে ফিরে যাওয়া। আজিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল। ড্যাড আমার কথা ভাবে না, অনি ভাবলে। আজিয়ানকে থামিয়ে দিয়ে অনিমা বলল। ভাবে, আর ভাবে বলেই আপনাকে ওনার চেয়ারে বসাতে চেয়েছিলেন, নিজের বিজনেস দেখতে বলেছিলেন। আপনি যেটাকে নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন, সেটাতে সবাই দাঁড়িয়ে যেতে পারে না, সেটাতে কোনো সিকিউরিটি নেই। কিন্তু আপনি পেরেছেন নিজের যোগ্যতায় এই প্রফেশনে দাঁড়াতে। কিন্তু সেটা তো নাও হতে পারতো, তাই না? উনি তো আপনার ফিউচার সিকিউর করতে চেয়েছিলেন। তবে হ্যাঁ, ওনার ভুল ছিল এটাই যে আপনাকে চেষ্টা করার একটা সুযোগ দিতে চাইলেন। কিন্তু একটা কথা বলুন তো, আমরাও তো ছোটবেলাতে অনেক কারণে অনেক ভুল করি, আর আমাদের বাবা মা ক্ষমা করে দেয়। তাহলে আমরাও তো পারি আমাদের বাবা মায়ের দুই একটা ক্ষমা করে দিতে, রাইট? আজিয়ান চুপ করে আছে। অনিমা একটা নিঃশ্বাস ফেলে বলল। যাদের বাবা মা থাকে না, তারাই বুঝতে পারে তারা না থাকার শূন্যতা কতটা। আপনার তো আছে, তাদের দূরে সরিয়ে রাখবেন না, কারণ অনেকে আছে যারা চেয়েও নিজের বাবা মাকে কাছে পায় না। কথাটা বলার সময় অনিমার চোখ ছলছল করছিল, গলাটাও ধরে আসছিল। আজিয়ান অনিমাকে নিজের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল। আচ্ছা, ফিরে এসে ওদের সাথে কথা বলবো, আর তোমাকেও নিয়ে যাবো ওদের কাছে। হ্যাপি? অনিমা আজিয়ানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল। ফিরে এসে মানে? আজিয়ান একটু গলা ছেড়ে বলল। আসলে একটা রিয়েলিটি শো জাজিং এর জন্য একটা এগ্রিমেন্ট সাইন করে রেখেছিলাম আরো আগে। মাঝখানে একটা প্রবলেমের জন্য শুটিং বন্ধ ছিল, তো এখন এক সপ্তাহের জন্য সুইজারল্যান্ডে যেতে হবে আমাকে। অনিমা কাঁপা কাঁপা গলায় বলল। কবে ফ্লাইট? আজিয়ান কিছুক্ষণ চুপ থেকে তুতলানো আওয়াজে বলল। কালকে। অনিমা অবাক হয়ে বলল। আপনি আমাকে এখন বলছেন? আজিয়ান ইতস্তত করে বলল। সরি, বাট কি করে বলবো বুঝতে পারছিলাম না, তাই আর কি। অনিমা কিছু না বলে আজিয়ানের বাহু জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর আজিয়ান বুঝতে পারলো যে অনিমা কাঁদছে। আজিয়ান মুচকি হেসে অনিমাকে বুকে নিয়ে বলল। আরে পাগলি, কাঁদছো কেন? এক সপ্তাহেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে তো। অনিমা কিছু বলছে না। আজিয়ান ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল। আর রিকের ভয় পেও না, এই বাড়িতে এসে তোমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা ওর নেই। কিন্তু হ্যাঁ, যাই হয়ে যাক, তুমি এই বাড়ি থেকে বেরোবে না, মনে থাকবে? অনিমা নিচু কণ্ঠে বলল। হুম। আজিয়ান হেসে অনিমার চোখ মুছে দিয়ে বলল। একটা জিনিস আছে তোমার জন্য। অনিমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আজিয়ান পকেট থেকে একটা ফোন বের করে অনিমার হাতে দিয়ে বলল। এই ফোন দিয়ে কথা বলবো আমরা দুজন দুজনের সাথে, ওকে? আর এখানে মাদার, অরু, তীব্র, ওদের নাম্বার সবার আছে। ওদের সাথে কথা বলে সময় কাটিও। আর ভয় একদম পাবে না, কারণ এই বাড়িতে রিক ঢুকতে পারবে না, তাই এখানে তুমি একদম নিরাপদ। অনিমা আজিয়ানের দিকে অসহায় ভাবে তাকিয়ে বলল। যাওয়াটা কি খুব জরুরি? আজিয়ান অনিমার হাত মুঠোয় নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। অনিমা মাথা নিচু করতেই আজিয়ান অনিমার মাথা উঁচু করে ধরে বলল। সবকিছুর একটা পরীক্ষা থাকে, ধরে নাও আমাদের এই দূরত্বটা আমাদের ভালোবাসার একটা পরীক্ষা, যার দ্বারা আমরা আমাদের ভালোবাসার গভীরতা বুঝতে পারবো। অনিমা কেঁদেই যাচ্ছে। আজিয়ান অনেক কষ্টে নিজেকে শক্ত রাখছে, কারণ ও যদি ইমোশনাল হয়ে পড়ে তাহলে অনিমাকে কে সামলাবে। তাই ও অনিমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে বলল। আরে পাগলি, আমি তো তোমার সাথেই থাকবো সবসময়। আমার শরীরে দূরে থাকলেও মনটা তো তোমার কাছেই থাকবে, তাই না? প্রতি মুহূর্তে ফিল করতে পারবে তুমি আমাকে। আর মাত্র 7টা দিনই তো। আজিয়ানের কোনো কথাই অনিমার কান্না থামাতে পারছে না। ও নীরবে চোখের জল ফেলেই যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন এই বিচ্ছেদ অনেক বেশি দীর্ঘ হবে। আজিয়ান সকালে বিভিন্নভাবে অনিমার মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে, কারণ অনিমার মনটা কাল রাত থেকেই খুব খারাপ হয়ে আছে। আজিয়ানের আজ সন্ধ্যায় ফ্লাইট, সেই নিয়েই মন খারাপ অনিমার।
আজিয়ান আজ আর কোথাও বের হয়নি। সারাদিন আজ অনিমার সাথে থাকবে তাই। কিন্তু অনিমা কিছু বলছে না, একদম চুপচাপ এক কোণায় বসে আছে সে। আজিয়ান গার্ডেন এরিয়াতে একটু কাজের জন্য গিয়েছিল, ফিরে এসে দেখে অনিমা রুমে নেই। আজিয়ান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ছাদে চলে গেল, কারণ ও জানে যে অনিমা এখন ওখানেই আছে। ছাদে গিয়ে দেখলো যে ওর ধারণাই ঠিক, অনিমা দোলনায় বসে আছে আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আজিয়ান মুচকি হেসে অনিমার পাশে গিয়ে বসলো। অনিমা আজিয়ানের উপস্থিতি বুঝতে পেরেও বাইরের দিকে তাকিয়ে আছে। আজিয়ান অনিমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি যদি এরকম মুখ করে রাখো তাহলে আমি কি করে যাবো বলো তো? আজিয়ানের কথায় অনিমা কোনো প্রতিক্রিয়া দেখালো না, একই ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। আজিয়ান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে বলল, জানবা কি? অনিমা হালকা নড়ে উঠল। আজিয়ানের এই ডাক উপেক্ষা করার ক্ষমতা তার নেই। ও ছলছল চোখে তাকালো আজিয়ানের দিকে। আজিয়ান অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কাল রাত থেকে মুড অফ করে রেখে দিয়েছো। তোমাকে এইভাবে দেখতে আমার ভালো লাগে বলো তো? এক সপ্তাহেরই তো ব্যাপার। তাছাড়া আমি যতটুকু সময় ফ্রি থাকবো তোমাকে কল করব, ভিডিও কলেও কথা বলবো, দেখবে একদম একা লাগবে না। অনিমা আজিয়ানকে আলতো হাতে জড়িয়ে ধরে আবারও নিঃশব্দে কেঁদে দিল। আজিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আবার কান্না করে। এইভাবে কান্না করলে আমার খারাপ লাগে তো। অনিমা মাথা তুলে আজিয়ানের হাতের দুই বাহু জড়িয়ে ধরে বলল। না গেলে হয় না? আজিয়ান স্থির দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। ও এমনিতে অনিমাকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে করছে না। ওর এমনিতেও অনিমাকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে করছে না। তার উপর মেয়েটার করুণ অনুরোধ যে ওর মনে আরো ঝড় তুলে দিচ্ছে। কিন্তু ও তো নিরুপায়। ওকে যেতেই হবে। এমন নয় যে না গেলে কেউ ওকে জোর করে নিতে পারবে। কথাটা হলো ও না গেলেই প্রডিউসারের প্লাস চ্যানেলের অনেকটা লস হয়ে যাবে। মাত্র এক সপ্তাহের জন্য কারো এত বড় ক্ষতি করতে চায় না ও। অনিমার চোখের জল মুছে দিতে দিতে মুচকি হেসে বলল, দেখো, কন্ট্রাক্টটা অনেক আগে সাইন করা। আমি চাইলে এটা ক্যান্সেল করতে পারবো না। হয়তো আমাদের এমন কিছু করতে পারবে না ওনারা, কিন্তু ওনাদের অ্যাডভার্টাইজ করে ফেলেছেন তো ওনারা। এখন যদি আমি না যাই তো ওনাদের অনেক বড় লস হয়ে যাবে। তুমি কি চাও সেটা? অনিমা আজিয়ানের কাঁধে মাথা এগিয়ে দিয়ে চুপচাপ বসে রইল। আজিয়ানের অনিমাকে এভাবে মন খারাপ করতে দেখে খুব বেশি খারাপ লাগছে। তাই কিছুক্ষণ ভেবে আজিয়ান বলল, আমার কাছে তোমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছুই না। তাই যদি তুমি না চাও তাহলে আমি যাবো না। আমি দরকার হয় ক্যান্সেল করে দিচ্ছি। বলেই ফোনটা হাতে নিতেই অনিমা ওকে আটকে দিয়ে বলল, না প্লিজ, 4টা দিন তো আমি ঠিক কাটিয়ে দিব, কিন্তু শুধু শুধু কারোর ক্ষতি হলে সেটা ভালো হবে না। আজিয়ান মুচকি হেসে অনিমার মাথায় একটা চুমু দিল। অনিমা চুপচাপ আজিয়ানের বুকে মাথা রেখে বসে রইল। বিকেল বেলা আজিয়ান রেডি হচ্ছে আর অনিমা আজিয়ানের লাগেজ চেক করছে। আজিয়ান রেডি হয়ে এসে বলল, সব ঠিক আছে? অনিমা মাথা নিচু করে নিচু আওয়াজে বলল, হুম। আজিয়ান মুচকি হেসে বলল, তাহলে চলো। আজিয়ান আর অনিমা নিচে নেমে এলো। আজিয়ান বাড়ির মেইন ডোরের কাছে এসে অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমা মুখ অন্ধকার করে দাঁড়িয়েই আছে। আজিয়ান অনিমার দুই বাহু ধরে বলল, এখন মন খারাপ করে থাকবে? অনিমা কিছু বলছে না, মাথা নিচু করে আছে, চোখ ছলছল করছে ওর। আজিয়ান অনিমার মুখটা তুলে উঁচু করে ধরলো আর সাথে সাথে চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আজিয়ান অনিমার চোখ মুছে দিতে দিতে বলল, যাওয়ার আগে তোমার এমন মুখ দেখে গেলে আমার জার্নিটাও খারাপ হয়ে যাবে। আর এই 7টা দিনও যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে দেবে না আমাকে, বলো? অনিমা কোন রকমে হাসার চেষ্টা করলো। আজিয়ান মুচকি হেসে অনিমার কপালে বেশ সময় নিয়ে একটা চুমু দিয়ে বলল, বাই। সাবধানে থাকবে। আর বাড়ির বাইরে একদম বেরোবে না। যা লাগবে সার্ভেন্টদের বলবে, ওরা এনে দেবে। কিন্তু তুমি ভুলেও বাইরে যাবে না।
অনিমা মাথা নেড়ে কাপা গলায় বাই বলল। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখে গালে আরেকটা চুমু দিয়ে বেরিয়ে গেল। অনিমা মাথা নেড়ে কাপা গলায় বাই বলল। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখে গালে আরেকটা চুমু দিয়ে বেরিয়ে গেল। অনিমা ফিরে সিঁড়ি পার করে দোতলায় উঠেও কিছুক্ষণ দাঁড়িয়ে আবার দৌড়ে নিচে নেমে ছুটে বাইরে চলে গেল। গিয়ে দেখলো আদ্রিয়ানের গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনিমা হতাশভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ আদ্রিয়ান গাড়ি থেকে মাথা বের করে হাত নেড়ে বাই বলল অনিমাকে। অনিমাও মুচকি হেসে হাত নেড়ে বিদায় দিল ওকে। এভাবেই 3টা দিন কেটে গেল। আদ্রিয়ান আর অনিমা দুজন দুজনকে ভীষণ মিস করছে। প্রতি সেকেন্ডে একে অপরকে মনে পড়ছে। খেতে শুতে এমনকি সব কাজে একে অপরকে ভীষণভাবে মিস করে তারা। তবে ফোনে যোগাযোগ হয় ওদের। আর এর মধ্যে আগে খবর পেয়েছে আদ্রিয়ানের বিদেশে যাওয়ার কথাটা। টানা 2 দিন চেষ্টা করেও আদ্রিয়ানের ওই বাড়ির খোঁজ পেলেও ওখানে ঢুকতে পারেনি ও। এতটাই করা সিকিউরিটি যে ওর পক্ষেও ঢোকা সম্ভব নয়। রিক গম্ভীরভাবে বসে ভাবছিল এটাই সুযোগ অনিমাকে নিজের কাছে আনার। কিন্তু কি করে? ও তো ঢুকতেই পারছে না ওই বাড়িতে। পাশ থেকে কবির শেখ বলে উঠলেন, অনিকে কি করে তুলে আনবে সেটাই ভাবছে তো। রিক ওর মামার দিকে স্থির চোখে তাকালো। অর্থাৎ হ্যাঁ, কবির শেখ বললেন, দেখো বাবাই, আমরা ওই বাড়িতে ঢুকতে পারবো না ঠিকই, কিন্তু ওকে তো বের করতে পারি, তাই না? রিক একটা শ্বাস ফেলে বলল, সেটা সম্ভব না মামা, অনেকগুলো গার্ড আছে, এতগুলো গার্ডকে কেনা সম্ভব নয়। কবির শেখ বললেন। এত জনের কি দরকার, 2-1 জনই যথেষ্ট। রিক অবাক হয়ে বলল, কিভাবে? মানে কি করে বের করবো ওকে? কবির শেখ বাঁকা হেসে রিকের দিকে তাকালেন। আর রিক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে কবির শেখের দিকে। কবির শেখ রিককে এমন একটা প্ল্যান বললেন যাতে রিকের মুখে হাসি ফুটে উঠল। এরপরে ওনাদের প্ল্যান মাফিকই কেটেছিল আরো 3-3টে দিন। অনিমা খাটে হেলান দিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছে আর ফোনে গেমস খেলছে। আদ্রিয়ানকে এই 6 দিন ভীষণভাবে মিস করেছে ও, এখনো করছে। তাই যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করে রাখে নিজেকে। আদ্রিয়ানের সাথে একটু আগে কথা হয়েছে ওর, কিন্তু ফোন রাখার পর আরো বেশি মিস করছে। তাই গেম খেলে মন অন্যদিকে নিতে চাইছে। হঠাৎ করেই ওর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে আশ্রমের নাম্বার দেখে অনিমার ভ্রু কুঁচকে গেল। হঠাৎ এই সময় মাদার কেন আবার ফোন করবে? কাল রাতেই তো কথা হলো। অনিমা ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আপি। বলে আবার শব্দ করে কাঁদতে শুরু করলো মেয়েটি। অনিমা কণ্ঠস্বর শুনেই বুঝতে পারলো এটা তিন্নির কণ্ঠ। তিন্নি ওই আশ্রমেরই একজন মেয়ে। অনিমা যে 1.5 বছর ওখানে ছিল তখন ওর সাথে বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। অনিমা অবাক হয়ে বলল, তিন্নি, কি হয়েছে সোনা? এভাবে কাঁদছিস কেন? তিনি হিচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপি, মাদারের। অনিমা উত্তেজিত হয়ে বলল, মাদারের কি হয়েছে? মাদার ঠিক আছে তো? হ্যাঁ, এই তিন্নি। তিনি এবারেও কাঁদতে কাঁদতে কোনো রকমে বলল, মাদার অনেক অসুস্থ হয়ে পড়েছে। প্লিজ আপি, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। অনিমা অবাক হয়ে বলল, তোরা মাদারকে হসপিটালে কেন দিচ্ছিস না? আশ্রমে কেউ নেই? অনিমার কথার কোনো উত্তর না দিয়ে তিনি বলল, আপি, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো প্লিজ। অনিমা বেশ ঘাবড়ে গেল। তারপর নিজেকে কোনো মতে সামলে বলল, তুই কান্না করিস না, মাদারকে তোরা দেখে রাখ, আমি এক্ষুনি আসছি। অনিমা ফোনটা কেটে দিয়ে যেভাবে আছে ওভাবে শুধু পার্স আর ফোনটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। ওই মুহূর্তের জন্য ও ভুলে গেল আদ্রিয়ানের সতর্কবার্তা, রিকের কথা। ওর মাথায় এখন শুধু মাদারের কথাই চলছে। আজ ও বেঁচে আছে শুধু এই মাদারের জন্যই। সেদিন যদি মাদার ওকে রাস্তা থেকে তুলে নিজের কাছে না নিত, তাহলে সেদিন ওর সাথে কি হতো সেটা কল্পনা করলেও কেঁপে ওঠে ও। আর আজ সেই মাদারের বিপদে ও কি করে বসে থাকবে?
গেটের কাছে যেতেই দুজন গার্ড বলল, ম্যাম কোথাও যাবেন? অবাক করা বিষয় অনিমা জায়গার নাম বলতেই তারা অনিমাকে আর আটকালো না, বরং ওকে দাঁড়াতে বলে একজন ড্রাইভার ডেকে গাড়িতে উঠিয়ে দিল। অনিমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ও শুধু ভাবছে কতক্ষণে আশ্রমে পৌঁছাবে। মাদারকে খুব বেশি ভালোবাসে ও। ওনার কিছু হয়ে গেলে ও সেটা নিতে পারবে না। আশ্রমের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে চলে গেল অনিমা। ভিতরে গিয়ে দেখে তিন্নি আর কিছু বাচ্চারা বসে বসে কাঁদছে। অনিমা দৌড়ে ওদের কাছে গিয়ে বলল, কি হয়েছে? মাদার কোথায় বল। মাদার ঠিক আছে তো? কিন্তু ওরা কেউ কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। সেটা দেখে অনিমা রেগে গিয়ে বলল, চুপ করে আছিস কেন? মাদার কোথায় বল। তিন্নি কাঁদতে কাঁদতে অনিমার দিকে তাকিয়ে বলল। সরি আপি। অনিমা কিছুই বুঝলো না যে কি হচ্ছে এখানে। টেনশনে অনিমা নিজেই কেঁদে দিল। এর মধ্যেই মাদার ভেতর থেকে মাথা নিচু করে বেরিয়ে এলেন। মাদারকে দেখে অনিমা চোখ মুছে উঠে দৌড়ে মাদারের কাছে গিয়ে ওনাকে ধরে বলল, মাদার তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? ওরা কাঁদছে কেন? মাদার মাথা নিচু করে আছে, ওনার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। অনিমা অধৈর্য হয়ে বলল, তোমরা সবাই চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, ওরা কিছু বলতে পারবে না, আমাকে জিজ্ঞাসা করো বেবি, সবটা বলছে। কণ্ঠস্বর শুনে অনিমা চমকে উঠল। কণ্ঠটা চিনতে ওর একটু দেরি হয়নি। একরাশ ভয় নিয়ে পেছনে তাকিয়ে ওর রুহ কেঁপে উঠল, কারণ রিক বাঁকা হাসি দিয়ে জিন্সের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। আর এখন সবটা পরিষ্কার হয়ে গেল ওর কাছে। ওই ফোন, গার্ডদের না আটকানো, সবকিছুই একটা প্ল্যান ছিল। অনিমা কান্না ভেজা চোখে করুণ দৃষ্টিতে মাদারের দিকে তাকালো, যে দৃষ্টি এটাই জিজ্ঞেস করছে যে কেন করলে এটা। মাদার অনিমার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি এটা না করলে ওরা এই বাচ্চাগুলোর ক্ষতি করে দিত। দেখ, প্রথমে রাজি হয়নি বলে বৃষ্টির হাতে গুলি করে দিয়েছে, হসপিটালেও নিতে দিচ্ছিল না। অনিমা চমকে তাকালো বৃষ্টির দিকে। 7 বছরের বাচ্চা মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। অনিমা রিকের দিকে তাকাতেই দেখলো রিক পকেটে হাত ঢুকিয়েই ওর দিকে এগিয়ে আসছে। অনিমা ভয়ে পেছোতে পেছোতে বলল, প্লিজ বৃষ্টিতে হসপিটালে নিয়ে যেতে দিন, অনেক রক্ত বেরোচ্ছে, ও একটা বাচ্চা। রিক হালকা হাসলো অনিমার কথায়। তারপর লোক দিয়ে ইশারা করতেই কিছু লোক বৃষ্টিকে নিয়ে চলে গেল। সাথে মাদারকেও নিতে গেলে মাদার রিকের দিকে তাকিয়ে বলল, দয়া করে ওকে যেতে দাও, ওর সাথে কিছু করো না। রিকের লোকগুলো আর কিছু বলতে না দিয়ে নিয়ে গেল মাদারকে। রিক অনিমার দিকে এগিয়ে যেতে নিলেই অনিমা দৌড়ে পালাতে শুরু করলো। রিক হেসে হেসে পেছন থেকে বলল, শুধু শুধু এনার্জি লস করছো সুইটহার্ট, বেশি দূর যেতে পারবে না তুমি। হলেও ঠিক তাই, বেশি দূর যেতে পারলো না অনিমা। তার আগে রিকের লোকেরা ওর পথ আটকে ফেললো সব দিক দিয়ে। অনিমা তাড়াতাড়ি পার্স করে ফোনটা বের করতে নিলেই রিক এসে ওর হাত ধরে ফেললো। তারপর হাতে চাপ দিয়ে ধরে বলল, আজ আদ্রিয়ান কেন? কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বলে অনিমা হাত থেকে ফোন আর পার্স দুটোই ছুঁড়ে ফেলে দিল। অনিমা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কান্না করছে। রিক অপর হাতে ওর চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে ওই রক্তের সাথে থাকলে আমার হাত থেকে বাঁচতে পারবে তুমি? হ্যাঁ, বলে আরো জোরে টান মারল। ওর চুলের ব্যথায় কুকিয়ে উঠল অনিমা। রিক হেসে বলল, লাগছে? সবে তো শুরু করলাম বেবি, দেখো তোমার সাথে আরো কি কি হয়, চলো। অনিমা চমকে গিয়ে শব্দ করে কেঁদে দিয়ে বলল, না প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি যাবো না কোথাও। রিক বাঁকা একটা হাসি দিয়ে অনিমার চুল ধরে আরো কাছে এনে বলল, তোমাকে ছাড়ার জন্য এত কিছু করিনি আমি। তোমাকে আমার কাছে আনতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে কোনো ধারণা আছে তোমার? অনিমা অসহায়ভাবে তাকিয়ে আছে রিকের দিকে। রিক সেদিকে পাত্তা না দিয়ে অনিমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অনেকটা যেতেই অনিমা হাত ধরা অবস্থাতেই বসে পড়লো।
প্লিজ, আমি যাব না। রিক ওকে টেনে তুলে জোরে একটা থাপ্পড় মারলো অনিমার গালে। রিকের থাপ্পড়টায় বরাবরের মতো এবারেও অনিমার ঠোঁটটা কেটে রক্ত বেরিয়ে গেল, কিন্তু রিক হাত ধরে রাখায় মাটিতে পড়ে যায়নি ও। রিক ওকে টেনে হচ্ছে আশ্রমের পিছনের বিশাল মাঠটায় নিয়ে গেল। আর ওখানে গিয়ে চমকে উঠল অনিমা, কারণ ওখানে একটা হেলিকপ্টার রাখা। অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, না প্লিজ। কিন্তু রিক অনিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই টেনে নিয়ে হেলিকপ্টারে তুলল। আর ওরা সবাই উঠতেই হেলিকপ্টারটা উপরে উঠে গেল। অনিমা চেঁচামেচি করছে বলে রিক ওর মুখ বেঁধে দিল, আর ওর দুই হাত নিজের দুই হাতের মুঠোয় ধরে রেখেছে। অনিমা নিঃশব্দে কেঁদেই যাচ্ছে, কারণ ও চাইলেও শব্দ করতে পারছে না। ও শুধু রিকের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করেই যাচ্ছে ও। রিক বিরক্ত হয়ে আবারও থাপ্পড় মারল অনিমাকে, তারপর দড়ি দিয়ে হয় হাতটাও বেঁধে দিয়ে বলল, এবার তুমি খুব ভালোভাবে বুঝবে আমার হাত থেকে পালাতে চাওয়ার কতটা ভয়ানক হতে পারে। সারা জীবন আফসোস করবে এই কাজের জন্য। অনিমা মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। রিকের বলা প্রত্যেকটা কথা ওর মনে তীব্র ভয়ের সৃষ্টি করছে। ও নিজেও আন্দাজ করতে পারছে না যে এবার ঠিক কি হতে চলেছে ওর সাথে। শুধু আজিয়ানের কথাই মনে পড়ছে বারবার। আজিয়ানের খুব বেশি অস্বস্তি হচ্ছে, কিছুতেই শান্তি পাচ্ছে না ও। আজ ফিনালে, বাট কন্টেস্টেন্টদের গানের প্রতি কনসেন্ট্রেট করতে পারছে না ও। ওর মন বলছে অনিমা ভালো নেই, বাট শো ছেড়ে ওঠাও সম্ভব না। পাশ থেকে অন্য একজন জাজ ইশারায় বেশ কয়েকবার আজিয়ানকে জিজ্ঞেস করেছে, আর ইউ ওকে? উত্তরে আজিয়ান শুধু জোরপূর্বক একটা মুচকি হাসি দিয়েছে, কিন্তু ওর টেনশনে অবস্থা এতটাই খারাপ যে ঠিকভাবে বসতে অব্দি পারছে না ও। কোনো মতে শোটা কমপ্লিট করে আজিয়ান সেট থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। বাকিরা একটু অবাক হলেও ভাবলো যে আর্জেন্ট কিছু হয়তো। রুমে গিয়ে পকেট থেকে ফোনটা বের করে অনিমার নাম্বারে কল করলো, কিন্তু অনেকক্ষণ ফোন বাজার পরেও কেউ ফোনটা রিসিভ করলো না। আদ্রিয়ান 4-5 বার একটানা কল করার পরেও ফোন রিসিভ হলো না ও পাশ থেকে। আদ্রিয়ান এবার ওর বাড়ির সার্ভেন্টদেরকে কল করলো। ফোন বাজার কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ করলো। কল রিসিভ করতেই আদ্রিয়ান উত্তেজিত কণ্ঠে বলল, তোমার ম্যাম কোথায়? মেয়েটি স্বাভাবিকভাবেই বলল। আদ্রিয়ান একটা শ্বাস ফেলল, তবুও মানসিক শান্তি পেল না, তাই বলল, রুমে গিয়ে ম্যামকে বলো আমার ফোনটা রিসিভ করতে, আর খাবারের সাথে ওষুধগুলো ঠিকভাবে মনে করে মেশাচ্ছ তো? মেয়েটা নিচু কণ্ঠে বলল। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, যাও। ফোনটা রেখেই আদ্রিয়ান পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ পর ওই সার্ভেন্ট আদ্রিয়ানকে আবারও ফোন করলো। ফোন রিসিভ করতে ও পাশ থেকে মেয়েটি বলল। আদ্রিয়ান অবাক হয়ে চড়া আওয়াজে বলে উঠল, নেই মানে কি? ছাদ, গার্ডেন এরিয়া সব চেক করেছো? মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল। আদ্রিয়ান চিৎকার করে বলল, নেই মানে কি? ড্যাম ইট! তোমরা কি করছিলে? যদি ওর কিছু হয় না একটাকেও বাঁচতে দেবো না আমি, মাইন্ড ইট। বলেই ফোনটা কেটে দিল আদ্রিয়ান। তারপর আরেকটা কল করলো। কলটা রিসিভ করতে আদ্রিয়ান বলল, আপনাদের দুটো নাম্বার পাঠাচ্ছি রাইট নাও, আমাকে নাম্বারগুলো লোকেশনটা সেন্ড করুন প্লিজ। বলেই ফোনটা রেখে সোফায় বসে পড়লো আদ্রিয়ান। কিছুক্ষণ পর আদ্রিয়ানের ফোনে মেসেজ এলো। মেসেজটা দেখে আদ্রিয়ান অবাক হয়ে গেল, কারণ অনিমার লাস্ট লোকেশন আশ্রমের দিকে ডেডিকেট করছে, আর রিকের নাম্বারের লোকেশনটা রিকের বাড়িতেই। আদ্রিয়ান দুই হাতে মুখ চেপে ধরে বলল, বারবার বলেছিলাম বাড়ি থেকে বেরিয়ে না, কিন্তু মেয়েটা, কিন্তু ও তো আমার কথা অমান্য করার মেয়ে না, তাহলে কি এমন হয়েছিল? কিছু একটা ভেবে আদ্রিয়ান আবারও একটা কল করলো। তারপর বলল, রিক চৌধুরী কখন বেরিয়েছে বাড়ি থেকে? ওপাশ থেকে একটা লোক বলে উঠল, সকালে বেরিয়েছেন, আর তো ফেরেনি স্যার। আদ্রিয়ান আর কিছু না বলে ফোনটা কেটে সোফা একটা পাঞ্চ মারলো। মানে রিক ওর ইউজুয়াল সিমটা বাড়িতেই রেখেছে, যাতে আদ্রিয়ান ট্র্যাক করতে না পারে। আদ্রিয়ান আবারও সেই প্রথম লোকটাকে ফোন করে বলল, প্রথম যে নাম্বারটা দিয়েছি তার লাস্ট কার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে ইমিডিয়েটলি জানাও আমাকে।
ফোন রেখে আদ্রিয়ান চড়া আওয়াজে ও টেম্পোরারি সেক্রেটারিকে ডাকলো। লোকটা হন্তদন্ত হয়ে এসে বলল, ইয়েস স্যার। আদ্রিয়ান ব্যাগ গোছাতে গোছাতে বলল, আমি আজকেই ফিরেছি, এমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা করো ফার্স্ট। লোকটি ইতস্তত করে বলল, কিন্তু স্যার রাতে পার্টি আছে। আদ্রিয়ান অগ্নিদৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, গো টু হেল উইথ ইওর পার্টি স্টুপিড। লোকটা হকচকিয়ে গিয়ে বলল, ও ওকে স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যারেঞ্জমেন্ট করছি। বলেই এক প্রকার দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে। আদ্রিয়ান পাগলের মতো করছে, এক একটা মুহূর্ত ওর কাছে এক একটা বিষের মতো লাগছে। হোটেলের রুমের সবকিছু ভাঙতে শুরু করলো ও। দু একজন এসেছিল ওকে শান্ত করার চেষ্টায়, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে। আদ্রিয়ানের এখন নিজের উপরই রাগ হচ্ছে যে কেন এলো ও এখানে। একটা ফাঁকা রুমের ফ্লোরে বসে নীরবে কাছে অনিমা, ওর হাত মুখ এখনো বাঁধা। ঘন্টাখানেক আগে রিকোর ফার্ম হাউসের একটা রুমে বসিয়ে রেখে গেছে ওকে। কি হতে চলেছে ও নিজেও জানে না। রিকের মাথায় কি চলছে ও সেটা বুঝতেও পারছে না। আজ যেন ওকে বারবার বারণ করেছিল না বেরোতে, কেন শুনলো না ও? ওই বা কি করতো? যাকে নিজের মায়ের মতো ভালোবাসে সেই মানুষটার বিপদের কথা শোনার পর তো ওর মাথায় আর কিছুই ছিল না, শুধু মাদারের কথাই মাথায় ঘুরছিল ওর। আদ্রিয়ানকে কি ও আর দেখতে পারবে কোনোদিন, নাকি সারা জীবন ওকে এই নরকে কাটিয়ে দিতে হবে? এইসব চিন্তা করতে করতে দরজা খোলার আওয়াজে চমকে উঠল ও। রিক এসে অনিমার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অনিমা চোখ নামিয়ে নিল, তারপর ওর সামনে হাঁটু ভেঙে বসে বলল, তোমার বাবা বুদ্ধিমানের মতো কাজ করে গেছেন তোমার পাসপোর্টটা করে রেখে দিয়ে। অনিমা ভ্রু কুচকে তাকালো রিকের দিকে। রিক হঠাৎ এই কথা কেন বলল সেটাই বুঝতে পারছে না ও। রিক অনিমার মুখে কাপড়টা নামিয়ে দিয়ে বলল, কিছু বলবে? অনিমা কিছু না বলে শুধু তাকিয়ে আছে রিকের দিকে। চোখ দিয়ে ধীর গতিতে পানি পড়ছে ওর। রিক ওর চোখ থেকে পানি নিজের আঙুলে নিয়ে বলল, এটা দেখতে যে আমার খুব বেশি ভালো লাগে তা কিন্তু না, কিন্তু কি করব বলো, তুমি এমন সব কাজ করো যে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। মাথা গরম করে দাও। এই যে এখন যেভাবে শান্ত হয়ে বসে আছো, এইভাবে থাকলে আমি তোমার গায়ে হাত তোলা তো দূরের কথা, ধমক পর্যন্ত দেব না, প্রমিস। অনিমা মুখ ঘুরিয়ে নিল। ওর কেমন জানি না ইরিটেশন হচ্ছে, ভয়ের চেয়ে বেশি বিরক্ত লাগছে ওর। ওর মাথাটা কেমন যেন ঝিম ধরে আছে, অদ্ভুত লাগছে ওর। রিক অনিমার ফেসের এক্সপ্রেশন দেখে ভ্রু কুঁচকে ফেললো। ব্যাপারটা কি হলো সেটাই বুঝলো না ও। এরকম করার তো কথা না। তবুও রিক সেদিকে পাত্তা না দিয়ে ওর একজন লোককে ডাকতেই লোকটা একটা ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে এলো। অনিমা সেটা দেখে একটু ঘাবড়ে গেলেও কোনো রিয়াক্ট করলো না, কারণ ও জানে যে রিক যেটা করার সেটা করবেই। রিক ইনজেকশনটা পুশ করতেই অনিমার হাত খুলে হাতটা ধরে সামনে আনতে অনিমার চোখ খিচে বন্ধ করে নিল। রিক আরো একবার অবাক হলো অনিমার রিয়াকশন দেখে। ওর সবকিছু এতটা ইজিলি মেনে নেওয়াটা ওর নর্মাল লাগছে না। ও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে, তারপর নিজেকে সামনে নিয়ে কাপা হাতে খুব ধীরেই ইনজেকশনটা পুশ করলো অনিমার হাতে। অনিমা বন্ধ করে রাখা চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রিক শুধু দেখছে অনিমাকে। কিছুটা গন্ডগোল আছে, কিন্তু সেটা কি? রিক এসব ভাবতে ভাবতে অনিমা ঢলে পড়ল। রিক তাড়াতাড়ি ধরে ফেললো ওকে। ও জানতো এমন কিছুই হবে, কারণ ইনজেকশনটা এই জন্যই দিয়েছে। সবকিছু ওর মামার প্ল্যান মতোই হচ্ছে, কিন্তু রিক শান্তি পাচ্ছে না। অনিমার আজকের আচরণ বেশ ভাবাচ্ছে ওকে। এমন কিছু আছে যেটাও জানে না। হঠাৎ এত শান্ত কেন হয়ে গেল মেয়েটা? রাতে বাংলাদেশে এসে ল্যান্ড করলো আদ্রিয়ান। ও আদিব, আশিস, তীব্র, অরু, স্নেহা সবাইকে বলে রেখেছে ওরা এয়ারপোর্টে বসে আছে গাড়ি নিয়ে। আদ্রিয়ান ওর সিকিউরিটি গার্ডদের অন্য গাড়িতে পাঠিয়ে দ্রুত পদে তীব্ররা যে গাড়িতে আছে সেই গাড়িটার কাছে আসতেই তীব্র ড্রাইভিং সিট ছেড়ে ফ্রন্ট সিটে বসে পড়লো, আর আদ্রিয়ান ড্রাইভিং সিটে বসে সাথে সাথেই গাড়ি স্টার্ট দিল।
আজিয়ানের চোখ মুখ ভীষণ লাল হয়ে আছে। যে কেউ ওর মুখ দেখলে এখন ভয় পাবে। অরু আর স্নেহা কেঁদেই যাচ্ছিল, কিন্তু আজিয়ানের চেহারা দেখে ওদের কান্না বন্ধ হয়ে গেল। আজিয়ান গাড়িটা সবার আগে মাদারের আশ্রমে নিল। আশ্রমের ভিতরে গিয়ে দেখলো ওখানে পুরো নীরব পরিবেশ, সবকিছুই থমথমে হয়ে আছে। আজিয়ান হনহনে পায়ে ভেতরে ঢুকলো, পেছন পেছন ওরাও গেল। ভেতরে গিয়ে দেখে মাদার ওনার চৌকিতে মাথা নিচু করে বসে আছে। আজিয়ান সোজা ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, মাদারের শব্দের অর্থ মা, তাই না? কোনো মা এরকম করতে পারে? যে মেয়েটাকে আপনাকে মায়ের মতো ভালোবাসে, তার সে ভালোবাসে এরকম একটা সুযোগ কি করে নিলেন? আজিয়ানের কথায় মাদার স্ত্রীর দৃষ্টিতে তাকালো ওর দিকে, তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জানি আমি যা করেছি সেটা পাপ, কিন্তু আর কোনো পথও খোলা ছিল না আমার কাছে। সকলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো মাদারের দিকে। মাদার সবটা খুলে বলতেই আজিয়ান ওখানে দেয়াল ধরে দাঁড়িয়ে জোরে একটা পাঁচ মারল দেয়ালে। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, সব দোষ আমার। আমি যদি ফোনটা না দিতাম ওকে তাহলে এসব হতো না। আমার মাথায় কেন এলো না যে এরকম কিছু হতে পারে? এতটা ডাফার আমি। আদিব আজিয়ানকে থামিয়ে দিয়ে বলল, এখানে তোর কোনো দোষ নেই। সবকিছু সবসময় সবার মাথায় আসে না। তুই তোকে বলেছিলি বাড়ি থেকে না বেরোতে, এমনকি গার্ডদেরও বলে গেছিলি ওকে যাতে বেরোতে না দেয়। তুই তো সব রকমের ব্যবস্থাই করে গেছিলি, কিন্তু অনিমা যে বেরিয়ে যাবে সেটা কি করে জানবি তুই? হ্যাঁ, তুই তো মানুষ, রোবট নোস যে সবকিছু পারফেক্টলি হবে। ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। মাদার কান্নাজড়িত কণ্ঠে বললেন, অরির দোষ নেই এখানে। ও ওর মাকে দেখেনি, কিন্তু আমাকে দেখেছে। ও আমাকে ততটাই ভালোবাসে যতটা একজন তার মাকে ভালোবাসে। আমার কিছু হয়েছে এটা শোনার পরও ওর নিজের কথা কিংবা বসে বসে ঠিক ভুল বিবেচনা করবে এটা ভাবাও চরম বোকামি। কারণ ও স্বার্থপর নয়, নিজের মায়ের বিপদ এটা শুনে কোনো সন্তান ভাবতে বসে বলতো? যদিও আজকালকার স্বার্থপর সন্তানদের কাছে সবই সম্ভব, কিন্তু অনিমা সেরকম নয়। তীব্র চিন্তিত মুখ করে বলল, কিন্তু ভাইয়া যদি গার্ডদের অনিমাকে বেরোতে দিতে বারণ করে থাকে, তাহলে অনি বেরুলে কি করে ওকে আটকে রাখার কথা, তাই না? আজিয়ান এবার কিছু না বলে ওখান থেকে বেরিয়ে গেল। ওরাও আজিয়ানের পেছন পেছন ছুটলো। আজিয়ান গাড়িতে বসে ড্রাইভ করছে। 7-8টা জায়গায় ফোন করে সম্ভাব্য প্রত্যেকটা জায়গা, রিকের ফার্ম হাউস, ফ্ল্যাট, গোডাউন, বাড়ি, সব জায়গায় টিম বাই টিম খোঁজ চালাতে অর্ডার দিয়ে দিল। আদিবাসী অবাক না হলেও তীব্র, অরমিতা আর স্নেহা বেশ অবাক হলো যে একজন রকস্টারের এত সোর্স আর কানেকশন কি করে। গোটা রাত পার হয়ে গেল, আর ওই এক রাতের মধ্যে শহরের অলমোস্ট চিরুনি তল্লাশি হয়ে গেছে, বাট অনিমাকে কোথাও পাওয়া যায়নি। গোটা দেশের সম্ভাব্য জায়গাগুলোতেও আজিয়ান লোক লাগিয়েছে। আজকে সারাদিনের মধ্যে সেখান থেকেও খবর চলে আসবে। পাগল পাগল অবস্থা হয়ে গেছে আজিয়ানের। এখন যেই ওর দিকে তাকাবে সেই ভয় পেয়ে যাবে। অরমিতা আর স্নেহাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তীব্র আজিয়ানের সাথে ছিল, কিন্তু একটু আগে ওকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। আদিব আর আশিস অন্য সব জায়গায় গেছে খুঁজতে। আজিয়ান এবার ওর বাড়িতে আসলো। সাথে সাথে আদিব আর আশিসও এসে ঢুকলো। ওকে বাড়িতে আসতে দেখে গার্ডরা সবাই চমকে উঠলো, কারণ আজিয়ানের আজ রাতে আসার কথা ছিল। আজিয়ান আদিব আর আশিসকে নিয়ে সোজা সিক্রেট রুমে গেল। তারপর ল্যাপটপ অন করে কালকের পুরো সিসিটিভি ফুটেজ দেখলো। আর যা দেখলো তাতে ওর কপালে রাগ ফুলে উঠলেও মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। এই হাসি যতটা রহস্যময় তার চেয়েও বেশি হিংস্র। আশিস অবাক হয়ে বলল, কত বড় বেঈমান, চল দুটোকে গিয়ে ধরি আগে। আজিয়ান স্থির কণ্ঠে বলল, লাভ নেই, পালিয়ে গেছে ওরা। বলেই আজিয়ান আবার কোথাও একটা ফোন করে বলল, দুটো লোকের ডিটেলস পাঠাচ্ছি, আজ রাতে ওদের আমি আমার সিক্রেট হাউসে চাই। বলেই ফোনটা কেটে দিল। আদিব আর আশিস একে অপরের মুখ চাওয়াচাই করে একটা ঢোক দিল, কারণ ওরা জানে আজ ওই দুটোর কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু অনিমার কোনো খোঁজ পায়নি আজিয়ান।
এটুকু বুঝে গেছে যে অনিমা বাংলাদেশে নেই। ব্যাপারটা অনেকটাই জটিল হয়ে গেছে। এবার সোফায় বসে দু হাতে মুখ চেপে ধরে বসে আছে ও। কি করবে কিছুই বুঝতে পারছে না। সবকিছু অসহ্য লাগছে তার। বারবার অনিমার মুখ ভেসে উঠছে, ওর ভীত চেহারা, মুখ ফুলিয়ে বসে থাকা, আবার ফিক করে হেসে দেওয়া বাচ্চামো সব খুব বেশি মনে পড়ছে আজিয়ানের। বারবার অনিমার বলা না গেলে হয় না কথাটা কানে বাজছে ওর। নিজের উপরই এখন রাগ হচ্ছে ওর। চোখ দিয়ে নীরব ধারায় এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মুখ চেপে ধরে অস্ফুট স্বরে বলে উঠল, জান পাখি, where are you? হঠাৎ কিছু মনে হতেই আদ্রিয়ান তাড়াতাড়ি সেই সাইকিয়াট্রিস্টকে কল করলো যে অনিমার ট্রিটমেন্ট করেছিল। ফোনটা রিসিভ করতে করতে আদ্রিয়ান বলল, হ্যালো ডক্টর। আচ্ছা, অনিমাকে যে মেডিসিন গুলো দিয়েছিলেন, যেগুলো খাবারের সাথে মিক্সড করে দিই আমি, সেগুলো যদি হঠাৎ দেওয়া বন্ধ হয়ে যায় তো? ডক্টর অবাক হয়ে বললেন, হঠাৎ এ প্রশ্ন? আদ্রিয়ান বিরক্ত হয়ে শক্ত গলায় বলল, আজ আমি ডক্টর। ডক্টর একটু গলা ছেড়ে বললেন, দেখুন, উনি ভীষণভাবে ট্রমাটাইজড, আর বিশেষ কিছু ক্ষেত্রে উনি খুব স্কোয়ারেড। যে ওষুধ উনি নেওয়া শুরু করেছেন সেগুলো খুব পাওয়ারফুল, তাই মাঝখানে যেটা একদিনের জন্য বন্ধ হয়ে গেলে ওনার মধ্যে চেঞ্জেস দেখা দিবে। উনি মেন্টালি অনেকটাই ডিস্টার্বড হয়ে যাবেন, সমস্যাও দেখা দেবে অনেক। লাইক কখনো রিয়্যাক্ট করা বন্ধ করে দেবেন, আবার কখনো ওভার রিয়্যাক্ট করবেন, কখনো শান্ত থাকবেন, আবার কখনো ডাইলেন্ট হয়ে যাবেন। আদ্রিয়ান কিছু না বলে ফোনটা কেটে দিল। মাথা টেনশনে ছিঁড়ে যাচ্ছে তার। কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। আদ্রিয়ান সামনে টি টেবিলে জোরে একটা বাড়ি মেরে বলল, রিক চৌধুরী, তোমাকে অনেকবার সাবধান করেছিলাম আমি। তোমার লোকেরা আমাকে আঘাত করেছিল কিন্তু কিচ্ছু বলিনি, মুখে হাসি রেখেই শুধু একটু আহত করেছি। তুমি আমাদেরকে শুট করেছিলে, তবু হাসতে হাসতেই তোমাকে সাবধান করেছিলাম। কিন্তু সেটাকে আমার দুর্বলতা ভেবে খুব বড় ভুল করে ফেলেছো তুমি। কারণ তুমি এটা জানো না যে আদ্রিয়ানকে কেউ আঘাত করলে মুচকি হাসে, কিন্তু সেই আঘাত যদি কেউ জান পাখির উপরে করে তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার আমার সেই রূপটা তুমি দেখবে, যেটা আমি কাউকে দেখাতে চাইনি। একটা আবছা অন্ধকার রুমে দুটো চেয়ারে দুজন লোককে বেঁধে রাখা হয়েছে। দুজনেই অত্যন্ত ভয়ের মধ্যে আছে। ওরা জানে যে আজ ওদের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। ওই সময় এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি, কিন্তু এরপর ওদের সাথে কি হবে সেটা মাথা দিয়ে আসেনি ওদের। আর যখন বুঝতে পেরেছে যে কত বড় ভুল করে ফেলেছে তারা, তখনই পালিয়ে এসেছে ওখান থেকে। কিন্তু বেশি দূর পালাতে পারেনি, তার আগেই ওদের ধরে ফেলেছে আর এখানে নিয়ে এসেছে। ওদের চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। হঠাৎ ওই রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো আদ্রিয়ান। অন্ধকার স্তব্ধ রুমে আদ্রিয়ানের পায়ের গম্ভীর আওয়াজ স্পষ্ট। আদ্রিয়ানের পায়ের আওয়াজে ওই দুজনের বুকের ভেতর আরো তীব্র কম্পন শুরু হলো। দুজনেরই ভেতরে আফসোস হচ্ছে যে কেন টাকার লোভে পড়ে এই চরম ভুলটা করলো। আদ্রিয়ান হালকা আওয়াজে সিটি বাজাতে বাজাতে ওদের দুজনের সামনে রাখা চেয়ারটায় বসে পড়লো। ওর পেছন থেকে আদির আর আশিস দাঁড়িয়ে আছে। সামনে দুজনে ভয় ঠক ঠক করে কাঁপছে। আদ্রিয়ান মুচকি হেসে পায়ের উপর পা তুলে বসে ওদের দিকে তাকিয়ে বলল, তোদের তো আমার বাড়ির গেটের কাছে থাকার কথা ছিল, হঠাৎ রেল স্টেশনে কেন গেলি বলতো, তাও বিনা নোটিশে? লোকটা ভীত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান নিজের হাত এগিয়ে এনে নখ দেখতে দেখতে বলল, দেখ, কাজে ফাঁকি দেওয়াই মোটেও পছন্দ করি না, সেটা তো জানিস। তো হঠাৎ উধাও কেন হলি? ওরা আর কি বলবে। আদ্রিয়ানের এই ঠান্ডা গলা ওদের রক্তকেও ঠান্ডা করে দিয়েছে। আদ্রিয়ান ওদের চুপ থাকতে দেখিয়ে ভ্রু কুঁচকে তাকালো, তারপর আবারও ঠান্ডা গলায় বলল, কত টাকা দিয়েছিল? লোক দুটো এবার ভয়ে কেঁদেই দিল। একজন ভয়ে ভয়ে বলল, ভাই, আমরা কিছু জানি না, আমরা তো গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, আপনি ছিলেন না তাই। আদ্রিয়ান বাঁকা হেসে সোজা হয়ে বসে বলল, তার জন্য উইথআউট এনি পারমিশন তোরা পগার পার হয়ে গেলি, তাই তো? লোক দুটো খুব ভালোভাবে বুঝে গেছে যে ওদের কোনো কথাতেই আর কোনো লাভ হবে না। আদ্রিয়ান সবটাই জানে। আদ্রিয়ান পকেট থেকে গান বের করে কপালে স্লাইড করে স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল,
খাবার থালায় ফুটো করলে নতুন থালা জোগাড় করা যায়, কিন্তু যেই ডালে বসে আছি সেই ডালে কুড়া মারলে কি হয় জানিস তো? সোজা নিচে। আর তার উপর যদি নিচে লাভা থাকে তাহলে? ওরা এবার খুব ভালোভাবেই বুঝে গেছে যে আজ ওদের কপালে ভয়ঙ্কর রকমের দুঃখ আছে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার এবারের মতো আমাদের মাফ করে দিন, এই ভুল আর কোনোদিন হবে না। আজিয়ান হেসে দিল। এবার কিছুক্ষণ হাসার পর নিজেকে সামলে বলল, আরে আমি জানি সেটা। আর সুযোগ, হ্যাঁ এটা ঠিক যে আমি সবাইকে একটা করে সুযোগ দিই, কিন্তু যতক্ষণ ব্যাপারটা শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আফসোস তোরা যে ভুলটা করেছিস সেটা এমন একজনকে ঘিরে যাকে নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা সম্ভব নয় আমার পক্ষে। আর ক্ষমা তো একেবারেই নয়। বলেই ওরা উঠে দাঁড়িয়ে বলল, ভেবেছিলাম তোদের ওপরেই পাঠিয়ে দেবো, কিন্তু পরে ভাবলাম তাতে কি লাভ হবে, শান্তিতে ওপরে চলে যাবি। তার চেয়ে তোদের বাঁচাটাই দুর্বিষহ করে দিই, সেটাই বেটার হবে। আজ তোদের সাথে সেটাই করবো, যাতে তোদের দিকে কেউ তাকালে সেটা নিজেরই মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করার কথা চিন্তাও করতে কয়েকবার ভাববে। আমার জানভাগি ওই লোকটার কাছে পৌঁছে দিতে 2 হাত পেতে টাকা নিয়েছিলি না? এটুকু বলেই ওদের লোকদের ডেকে বলল ওদের দুটাকে কেমিক্যাল রুমে নিয়ে গিয়ে অ্যাসিড দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে যাতে ওদের হাত দুটোকে গলিয়ে দেয়। ওরা দুজন আজিয়ানের কাছে অনেক আকুতি মিনতি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ওদের অনুরোধকে উপেক্ষা করে বেরিয়ে এসেছে ওখান থেকে। আজিয়ান অন্য কোনো ব্যাপার হলে এদের দ্বিতীয় সুযোগ ঠিকই দিত, কিন্তু ব্যাপারটা অনিমাকে নিয়ে, তাই ও ক্ষমা করার কথা চিন্তাও করেনি। ও নিজেই করত কাজটা, কিন্তু ওর এখন অনিমাকে খুঁজে বের করতে হবে। প্রতিটা মুহূর্ত ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। সকালে সূর্যের আলো চোখে পড়তেই অনিমা পিট পিট করে চোখ খুলল। মাথা ভীষণ ভার হয়ে আছে তার, চিনচিনে ব্যথা অনুভব করছে, খুব দুর্বল লাগছে ওর। দুবার উঠে বসতে গিয়েও পড়ে গেল সে। অনেক কষ্টে বেড ধরে উঠে বসলো ও। খুব বেশি খারাপ লাগছে ওর। মাথা চেপে ধরে চুপ করে বসে আছে। আস্তে আস্তে সবকিছু মনে পড়লো, আর রিকের ওকে তুলে নিয়ে আসা, এরপর ওই ফার্ম হাউসে ইনজেকশন দেওয়া, এই অবধি মনে আছে ওর। কোন রকমে মাথা উঁচু করে চারপাশটা দেখলো। ওকে বড় একটা রুমে রাখা হয়েছে, পুরো রুমটাই হোয়াইট পেইন্ট করা, সবকিছুই অন্যরকম, একটু বেশি মডার্ন টাইপ। রিক ওকে আবার এই কোথায় নিয়ে এলো? এসব ভেবে মাথা ব্যথা আরো বেড়ে যাচ্ছে। আস্তে করে বেড থেকে নেমে ধীর পায়ে বেলকনিতে গিয়ে রেলিং ধরে চারপাশে তাকিয়ে দেখলো আশেপাশে শুধু পানি আর পানি। দেখে মনে হচ্ছে সমুদ্র, আর এটা যে বঙ্গোপসাগর নয় সেটা খুব ভালো করে বুঝতে পারছে ও। এটা একটা দ্বীপ, সেটাও বেশ বুঝতে পারছে। কাদের শক্তিও নেই ওর মধ্যে। দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে ওর জন্য। কোনো মতে দেয়াল ধরে ভিতরে গিয়ে সামনে তাকিয়ে দেখলো রিক দেয়ালে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। অনিমা ওকে দেখে দাঁড়িয়ে যেতে রিক সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দেখা শেষ যে কোথায় আছো? পছন্দ হয়েছে জায়গাটা? অনিমা মাথা নিচু করে ফেললো, চোখ দুটো ছলছল করছে, যেন এক্ষুনি জল গড়িয়ে পড়বে সেখান দিয়ে। রিক অনিমার দিকে এগিয়ে আসতে নিলেই অনিমা ভয় পেয়ে তাড়াহুড়ো করে পেছাতে গিয়ে পড়ে যেতে নিল। রিক ধরতে যাবে তার আগে ও নিজেকে টেবিল ধরে সামনে নিল। রিক হেসে বলল, আরে এত ভয় কেন পাচ্ছ বলো তো? মারছি আমি তোমাকে? বলে অনিমাকে ধরলো। অনিমা ছাড়ানোর চেষ্টা করতেই রিক ওকে ধমক দিয়ে বলল, ওই একদম তেজ দেখাবা না আমাকে। আমি তোমার কি হাল করতে পারি সেটা খুব ভালো করেই জানো তুমি। অনিমা কেঁদে দিয়ে বলল, যেতে দিন আমাকে। অনিমার কথা শুনে রিক চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, দেখো এই মুহূর্তে তোমার গায়ে হাত তোলার ইচ্ছে আমার একদমই নেই, তাই বাধ্য করো না আমাকে। অনিমাকে ধরে বেডে বসিয়ে দিয়ে বলল, লম্বা সময় ধরে কিছু খাওয়া হয়নি তোমার, তাই এত দুর্বল লাগছে। আমি খাবার আনছি, তুমি চুপচাপ খেয়ে নিবে। বলেই কাউকে কল করে খাবার আনতে বলল। অনিমা কিছু না বলে হাঁটু গুটিয়ে চুপচাপ বসে আছে। খুব জোরে কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু রিকের ভয়ে কাঁদতেও পারছে না। কিছুক্ষণ পর অনিমা রিকের দিকে তাকিয়ে বলল, কোথায় আছি আমরা? রিক তীক্ষ্ণ দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল,
সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। বেশি কথা বললে কথা বলার মতো অবস্থায় রাখবো না। সো কোয়াইট। খাবার আসার পর রিক প্লেটটা অনিমার সামনে রেখে বলল, ফিনিশ ইট। এই মুহূর্তে ভীষণ খিদে পেয়েছে অনিমার। কতক্ষণ আগে কিছু খেয়েছে নিজেই জানে না, কিন্তু তবু এখন খাওয়ার ইচ্ছে নেই ওর। সবকিছু বিষ মনে হচ্ছে ওর কাছে, তাই নিচু কণ্ঠে বলল, খিদে নেই আমার। রিক এবার অনিমার মুখ চেপে ধরে প্লেট থেকে খাবার নিয়ে ওর মুখে ঢুকিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, একটা কথা যেন দ্বিতীয়বার বলতে না হয় আমাকে। আমার প্রতিটা ওয়ার্ডকে অর্ডার মনে করবে। গট ইট। অনিমা মাথা নিচু করে ফুপিয়ে কান্না করছে। মুখের খাবারটা গেলে শক্তিটুকু নেই ওর মধ্যে। বারবার আজিয়ানের কথা মনে পড়ছে। ও খেতে না চাইলে আজিয়ানও জোর করেই খাওয়াতো ওকে, কিন্তু দুজনেই জোর করার পদ্ধতি কতটা ভিন্ন। রিক ধমক দিয়ে বলল, মুখেরটা শেষ করো। রিকের ধমকে কেঁপে উঠল অনিমা। কান্না চেপে রেখে অনেক কষ্টে গিলল খাবারটা। রিক প্লেটটা হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, পুরোটা শেষ করবে। অনিমাকে খাইয়ে রিক উঠে দাঁড়িয়ে বলল, একদম ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে থাকবে এখানে। ওই আদজিয়ানকে মারার আগ পর্যন্ত এখানেই থাকবে তুমি। আজিয়ানকে মারার কথা শুনে শান্ত চোখে রিকের দিকে তাকালো অনিমা। তারপর ধীর কণ্ঠে বলল, এর মধ্যেও নেই। রিক বেশ রেগে গেল অনিমার কথায়। ও রেগে অনিমার হাত মুচড়ে ধরে রাগী কণ্ঠে বলল, এত বিশ্বাস? কদিন আগে তো ওর প্রাণের জন্য আমার কাছে হাত জোর করেছিলে, আজ কি হলো? অনিমার হাতে বেশ ব্যথা লাগছে। ঠোঁট কামড়ে ধরে সেই ব্যথা সহ্য করছে ও। কান্না জড়িত কণ্ঠেই রিকের দিকে তাকিয়ে বলল, যদি আপনার সত্যি ক্ষমতা থাকতো তো ওনার উপস্থিতিতেই আমাকে ওনার কাছে থেকে নিয়ে আসতেন, কিন্তু আপনি ওনার না থাকার সুযোগ নিয়ে মিথ্যে নাটক সাজিয়ে আমাকে নিয়ে এসছেন। আগে না বুঝলেও এখন বুঝতে পারছি যে ওনাকে মারা তো দূর, সামান্য কোনো ক্ষতি করারও আপনার সাধ্যে নেই। রিক এবার মারাত্মক রেগে গেল। রেগে ধাক্কা দিয়ে ফেলে দিল অনিমাকে। খাটের কর্নারে গিয়ে লাগার কারণে কপালের সাইড দিয়েও অনেকটা কেটে গেল অনিমার। রিক সেদিকে খেয়াল করেনি। ধাক্কা দিয়ে হন হন করে বেরিয়ে গেছে রুম থেকে। অনিমার মাথা ধরে উঠে বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগলো। এমনিতেই মাথা ব্যথা করছে ওর, তারপরও ব্যথা পাওয়ায় আরো কষ্ট হচ্ছে। রাতে আজিয়ান টেবিলে ল্যাপটপ রেখে ওটাতে কিছু ইনফরমেশন কালেক্ট করছে। হঠাৎ আদিব এলো। আদিবের উপস্থিতি টের পেয়ে আজিয়ান ল্যাপটপে চোখ রেখে বলল, কি খবর? আদিব চেয়ারে বসতে বসতে বলল, সব কটা এয়ারলাইন্স চেক করা হয়ে গেছে, কিন্তু সবাই না করছে। আজিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। আদিব অবাক হয়ে বলল, এখন কি করব? এতগুলো এয়ারলাইন্সের সবাইকে তো আর চাপ দেওয়া যাবে না। আজিয়ান ল্যাপটপটা বন্ধ করে বলল, আগে এটা জানতে হবে যে কোন এয়ারপোর্ট থেকে ওরা গেছে, তারপর বাকিটা বার করা আমার বাঁ হাতের কাজ। আদিব একটু ভেবে বলল, আচ্ছা, কবির শেখের নম্বর ট্র্যাক করলে কেমন হয়? আজিয়ান একটা শ্বাস ফেলে বলল, লাভ নেই, খুব চালাক মানুষ উনি। রোগীর সাথে উনি ওনার ইউজুয়াল নাম্বার দিয়ে কথা বলবেন না। তুই চলে যা, অনেক রাত হয়েছে। আদিব কিছুক্ষণ চুপ করে থেকে আজিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো? আজিয়ান একটা হাই তুলে বলল, হুম। আদিব ইতস্তত কণ্ঠে বলল, আজকে একটু ঘুমিয়ে নে ভাই, 2 দিন ধরে তো দু চোখের পাতা এক করিসনি। আজিয়ান আদিবের দিকে তাকিয়েই বলল, ঘুম আসবে না এখন। আদিব ভ্রু কুঁচকে বলল, কাম অন আদ্রিয়ান, তোর বডিটাও হিউম্যান বডি, এরকম করলে অসুস্থ হয়ে পড়বি। যদি সুস্থই না থাকিস তো অনেকে খুঁজবি কি করে? আজিয়ান মুচকি হেসে বলল, আচ্ছা, রেস্ট করবো, তুই যা এখন। রায়মা একা আছে, এই সময় ওকে সময় দেওয়া উচিত তোর। আদিব চলে যেতেই আজিয়ান উঠে ব্যালকনিতে চলে গেল। রেলিং ধরে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। আর ওর ওই শূন্য দৃষ্টির চোখ থেকে এক ফোঁটা জল ধীর গতিতে গড়িয়ে পড়ল। সবার সামনে স্ট্রং থাকলেও ভেতর দিয়ে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ও মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, কি হচ্ছে ওর সাথে, কিছুই বুঝে উঠতে পারছে না। ও খুব বেশি মিস করছে ও ওর জান পাখিকে।
আকাশের দিকে তাকিয়ে আদ্রিয়ান ভাঙা গলায় বলল, আই এম সরি মিস্টার সিরিয়ার। আমি জানি আমি তোমাকে দ্বিতীয়বার নিরাশ করেছি। তোমার মামনিকে ঠিকভাবে আগলে রাখতে পারিনি আমি। শুরুতে আমার একটা ভুলের কারণে 4টা বছর মেয়েটা কষ্ট পেয়েছে। আজ আজ আরেকটা ছোট্ট ভুলের কারণে ওকে আবারও বিপদে পড়তে হলো। তুমি ঠিক মানুষকে দায়িত্ব দিয়ে দিতে পারোনি, কিন্তু কথা যখন দিয়েছি তখন আমি ঠিক তোমার মেয়েকে সুরক্ষিত অবস্থায় নিয়ে আসবো। 7 বছর আগেও শুধু আমার দায়িত্ব ছিল, কিন্তু আজ আমার ভালোবাসাও। আমি তোমার মেয়ের কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। অনিমা খাটে মাথা চেপে ধরে বসে আছে। মাথা ভীষণ ব্যথা করছে ওর, ভার হয়ে আসছে সকাল থেকেই। সবকিছু অসহ্য লাগছে ওর কাছে, সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে ওর এই মুহূর্তে। রিক খাবার নিয়ে অনিমার রুমে এসে অনিমাকে ওভাবে মাথা চেপে ধরে ছটফট করতে দেখে খাবারটা টি টেবিলে রেখে ওর সামনে বসে ও মাথায় হাত রেখে বলল, এরকম করছো কেন? মাথা ব্যথা করছে? অনিমা হাত ঝাড়া দিয়ে সরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, জাস্ট লিভ মি অ্যালোন। রিক অনেকটাই অবাক হলো। যে মেয়েটা ওর দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায়, সেই মেয়েটার হঠাৎ এইভাবে কথা বলা সত্যিই স্বাভাবিক নয়। তাছাড়া এখনো এমন কিছু করেনি ও যার জন্য এরকম করবে। হঠাৎ এই ওভার রিয়াক্ট করা দেখে রিকের মনে প্রশ্ন উঠলেও ব্যবহারটা ওর ইগোতে লাগলো। রিক ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? অনিমা কিছু না বলে হাত সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। রিক ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল অনিমার দিকে, তারপর প্লেট হাতে নিয়ে বলল, হা করো। অনিমা রিকের দিকে না তাকিয়ে বলল, খাবো না। রিক অনিমার মুখ নিচের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও। অনিমা এবার ধাক্কা দিয়ে প্লেটটাই ফেলে দিল। এটুকুই যথেষ্ট ছিল রিকের সে ভয়ঙ্কর রাগ ওঠানোর জন্য। রিক রক্তবর্ণ চোখে অনিমার দিকে তাকালো। অনিমা অন্যদিকে তাকিয়ে আছে। রিক ওর চুলের মুঠি ধরে নিচের দিকে ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারলো। অনিমা মুখ থুবড়ে বিছানায় পড়ে গেল। ওর ঠোঁটের কোণ এমনিতেই কাটা ছিল। এই থাপ্পড়ে নতুন করে না কাটলেও পুরোনো ক্ষত থেকে রক্ত বেরিয়ে গেল। রিকোর হাত ধরে টেনে তুলে গাল চেপে ধরে বলল, যতই ভাবি যে তোমার গায়ে হাত তুলবো না, কিন্তু তুমি তো চট থাপ্পড় ছাড়া শুধরাবার মেয়ে নও। কিছু না বললেই সাহস বেড়ে যায়, তাই না? অনিমা কান্না জড়িত চোখে তাকিয়ে আছে রিকের দিকে। রিক ওকে ধাক্কা দিয়ে বেডে ফেলে বলল, তৈরি খাবার সামনে পাচ্ছিলে বলে মাথায় চড়ে গেছো, রাইট? এবার তুমি তখনই খাবার পাবে যখন আমার কাছে খাবার ভিক্ষা চাইবে। তার আগে খাবার তো ছাড়ো, এক ফোঁটা পানিও তুমি পাবে না। এইটুকু বলে রুম থেকে বেরিয়ে শব্দ করে দরজাটা বন্ধ করে চলে গেল রিক। অনিমা বালিশে মুখ গুজে শব্দ করে কাঁদতে শুরু করলো। আশেপাশের বাতাসও ওর কাছে বিষাক্ত লাগছে। ও কি করছে নিজে বুঝতে পারছে না। মাথায় অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। ও নিজেও জানে না ওর এই যন্ত্রণার শেষ কোথায়। রিকের মেজাজ খুব বেশি চটে আছে। সাহস কি করে হয় ওই মেয়েটার ওভাবে ওর খাবার ফেলে দেওয়ার? এত বাড়াবাড়ির কি আছে? ও যতবার মনে মনে ঠিক করেছে যে অনিমাকে কষ্ট দেবে না, ঠিক ততবার মেয়েটা এমন কিছু করে যে ও বাধ্য হয় অনিমার সাথে মিসবিহেভ করতে। ওর কাছে থাকতে সমস্যা কোথায়? ওর ভালোবাসাটা কি চোখে পড়ে না ওর? সারাদিন শুধু আজিয়ানের নাম জপতে থাকে। কি এমন আছে ওই আজিয়ানের মধ্যে? এইসব ভাবতে ভাবতে বেডে হেলান দিয়ে বসে ড্রিঙ্ক করছে রে। কিছুতেই কিছু ভালো লাগছে না। এখন তো অনিমা ওর কাছে আছে, কিন্তু মনের দিক থেকে শান্তি তো পাচ্ছি না। আরো অশান্ত হয়ে উঠছে ওর মন। মেয়েটাকে নিজেই কাঁদায়, কিন্তু মেয়েটা যখন কাঁদে তখন ওর নিজেরই খারাপ লাগে, আর তাই ওর কাছ থেকে দূরে চলে আসে। ভাবনার মাঝে হঠাৎই ওর ফোনে একটা কল এলো। রিক ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ মামা বলো। কবি শেখ আমোদিত গলায় বললেন, ওইদিকে সব ঠিক আছে তো? মানে কোনো সমস্যা নেই তো? রিক গ্লাসটা রেখে একটা শ্বাস ফেলে বলল, না, সবকিছু ঠিকই আছে, কিন্তু অনি একটু অদ্ভুত ব্যবহার করছে, খুব অ্যাবনর্মাল। এটা শুনে কবি শেখ বাঁকা হাসছেন।
তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আরে এত ভেবো না, আসলে হুট করে এভাবে তুলে এনেছো তো, তাই একটু হাইপার হয়ে গেছে। আর তোমাকে আগে অনেকবার বলেছি যে ওর প্রতি প্রেমে গদগদ হয়ে যেও না, তাহলে হাতের বাইরে চলে যাবে।